আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ বেশ কিছু নিউজ নিয়ে। দর্শক, পুরো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। দেশ এবং দেশের বাইরে হলো সেটিও কমেন্টে জানিয়ে দেবেন। দর্শক, আপনাদের কাছে আবারও অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওটি দুই পক্ষের আসলে মারামারি দর্শক দেখতে পাচ্ছেন আপনি। দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু আসলে টিকিট নিয়ে আসলে দুই পক্ষের সংঘর্ষ, সংঘর্ষের ভিতরে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এখানে প্রচুর মানুষ আসলে কিছু নাই। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠছে। আমি অনেক আগে থেকেই বলছি, হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত থাকার চেষ্টা করে যাবে, ক্ষমতা আঁকড়ায় রাখবে, আর সে আর তার সাঙ্গপাঙ্গরা এমন পাপের রাজত্ব গড়ে তুলছিল যে তারা জানে ক্ষমতা হারানো মাত্রই তারা জনরোষে ধুলি কণার মতো উড়ে যাবে। এই কাজ করতে গিয়া তারা আরো বেশি বিপদ ডেকে আনতেছে। শুধু তার জন্যই না, তার সাঙ্গপাঙ্গদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতেছে। ওরা ভাবছিল জামাতকে নিশ্চিহ্ন করে দিবে, পারছে? জামাতের পারে নাই। ফ্যাসিবাদী দমন পীড়নে কোনো রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন এমনকি দুর্বল করাও যায় না, বরং সেই দল শক্তিশালী হয়। আমরা তো চোখের সামনে দেখলাম জামাত এবং বিএনপি কেমন শক্তিশালী হয়ে উঠছে। আওয়ামী লীগ তো নিজেই দাবি করে যে তাদেরকে প্রচুর নাকি নিপীড়ন করা হয়েছে। তাহলে তো নিপীড়িত হইয়া আওয়ামী লীগের নাই হয়ে যাওয়া উচিত ছিল, হয় নাই তো? আওয়ামী লীগ যদি আরো 10 বার জন্মায় আর এইভাবে 10 বার নিপীড়নের স্টিম রোলার চালায়, তাও আমাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না। আওয়ামী লীগ না হয় বুঝলাম একটা দল, একটা রাজনৈতিক দল, জাউরাদেরও রাজনৈতিক দল করার অধিকার আছে, কিন্তু পুলিশ কেন আওয়ামী লীগের জাউরামোর সহযোগী হইল? খবর পেলাম যে পুলিশ বাড়ি বাড়ি গিয়া ভয়ঙ্কর ভাবে হুমকি দিতেছে বিএনপির নেতা কর্মীদের। আমি বানায় বানায় বলতেছি না, আমাদের তৃণমূল থেকে পাঠাইছে এক বিএনপি নেতা। শোনেন, উনি বলতেছেন, উনি বর্ণনা করতেছেন পুলিশ কি করতেছে। দাদা, ওই মানে জেলা পুলিশরা কি করতেছে একটু জাস্ট আমি আমার এলাকার সম্বন্ধে একটু আপনাকে ধারণা দিই। প্রতিটা বিএনপির নেতাকর্মীর বাড়ি বাড়ি যাচ্ছে এবং তাদেরকে হুমকি দিয়ে আসতেছে, ওই লোকজন দেখা করতে হবে, না হলে তাদেরকে সাংঘাতিক পরিস্থিতি খারাপ করে দেবে, এইরকম মানে। এবং ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে, মানে পুলিশের অত্যাচার এটা সীমাহীন। দাদা, বিষয়টা একটু দেখেন তো, এর উপর একটা ভিডিও করেন। এই যে আইজিপি মামুন সাহেব, নিজে তো স্যাংশন খাইছো, আবার তোমার তো হিনোসিস, বুকে 5টা স্টেন বসানো, এই জাউরামোর দায় নিতে পারবা? এর দায় তো তোমার। তোমার পোলা মাইয়াও তো পশ্চিমে যাইতে পারবে না জিন্দেগিতে। তো পুলিশের আরো 1-2 স্যাংশন খাওয়াবা? এই যে পুলিশ ভাইরা লেজ কাটা শিয়ালের গল্প জানেন তো? হ্যাঁ, আমরা সবাই জানি, তাও আবার বলি আর কি, এটা গুরুত্বপূর্ণ গল্প। এক বনে এক ছিল ধূর্ত শেয়াল, সে একদিন ফাঁদে পইরা তার লেজ হারায়। এই যে এই আপনাদের আইজিপি যেমনে স্যাংশন খাইছে ওই রকম আর কি। তারপর নিজ এলাকায় ফিরে এসে অন্য সব শেয়ালদেরকে বুঝাইতে থাকে যে লেজের কোনো দরকার নাই, লেজ কাটলে সুন্দর দেখায়, এই জন্য সে লেজ কেটে ফেলছে। সবারই লেজ কেটে ফেলা উচিত, এটা হচ্ছে তো তার মত। তো আপনাকে আইজিপি মামুন আমেরিকান স্যাংশন খাওয়া পাপি মাল, উইসায় আপনারাও স্যাংশন খান। স্যাংশন খাইলে যে কি দুর্বিষহ জীবন শুরু হয় সেটা যখন চাকরি থাকবে না, বা যখন হাসিনা জয় বাংলা হয়ে যাবে, তখন বুঝতে পারবেন। আপনার বেশি দূর যাইতে হবে না। মোটা বেনজিরকে দেখেন, রিটায়ার করার পরে সে যে স্কুলটিপ ঢুকিছে, আর কোনো খোঁজ পান না। আগে কি হম্বি তম্বি সকাল সন্ধ্যা, তাই না? বোট ক্লাব অমুক তমুক করিবার করে বেড়াচ্ছিল, এখন কই? কোনো খবর আছে? খবর নাই। তো আপনি যে যা হুমকি দিতেছেন বিএনপির কর্মীদেরকে, বিএনপির কর্মীরা কি আপনাদের সাইরা দিবে ভাইজান? জান তো কালা কালা করে দিবে। বিএনপি ক্ষমতায় আসুক বা না আসুক, হাসিনা পড়লেই তো আপনি লুকানোর জায়গা খুঁজে পাবেন না। হাসিনার পরে যে ক্ষমতায় আসবে, এই যে ভিকটিম আজকের যারা, তাদের কথার গুরুত্ব থাকবে, তাদের কথা আমলে নেওয়া হবে। এই যে আপনারা যে কইতেছেন, হুমকি দিতেছেন, আপনাদের নাম ধাম তো বলে দিবে যে আমারে হুমকি দিছিল, কই যাবেন তখন? আর এই যে গাড়িতে আগুন দেওয়ার নাটক করতেছেন, এগুলো তো রেকর্ড জায়গা মতো পাঠিয়ে দেওয়া হইতেছে। আজকে এটা প্রমাণ দিই, হ্যাঁ, যে গাড়িতে কেমনি আগুন দেন। ভালো করে লক্ষ্য করে দেখেন, এই ভিডিওতে দেখেন পুলিশ পাহারা দিয়ে তাদের গাড়িকে গলির মধ্যে ঢুকাচ্ছে। দেখেন
এইবার দেখেন পুলিশের উপস্থিতিতে গাড়িতে এসে ভাঙচুর করছে কিছু লোক, পুলিশ দাঁড়িয়ে আছে সেটাও দেখেন, একটু হাইলাইট করে দেখান পুলিশ দাঁড়িয়ে আছে, এবং এই গাড়িতে আগুন দিয়ে দিল গলির মধ্যে এসে পুলিশের উপস্থিতিতে, পুলিশের সামনে। এখন প্রশ্ন, কিভাবে এটা হলো, কারা করলো, আর পুলিশ কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, এতগুলো পুলিশ? তো আর কত তামাশা করবেন? ভাবছেন কেউ বুঝতে পারবে না আপনাদের চালাকি? এই জাউরামি কি হাসিনা নিজে শিখেছে নাকি নিজে নিজে কৌশল আবিষ্কার করেছেন? যাই হোক, হাসিনার ঠোলা মন্ত্রী বলছে না যে গাড়িতে গজারির লাঠি লাগতে হবে, এটা নাকি আইনত বৈধ। জানেন তো ওই ঠোলার সাপ্লায়ার ছিল, তাই সে আজকে ঠোলা মন্ত্রী। যাই হোক, শোনেন আগে তার কথাটা শোনেন। কি করবেন আপনারা? আপনারা গাড়ির ভিতরে একটু গজারির লাঠি 2-4টা রাখবেন, সামনে পড়লে পিটিয়ে তক্তা করে দেবেন। আরে আমাদের আইনেও বলে যদি কেউ আপনাকে মারতে যায় তাকে প্রতিহত করা আপনি করতে পারেন, সম্পদ রক্ষা করতে, নিজের জান রক্ষার্থে। শুনেছেন তো? কিন্তু সে কিন্তু ঠিক কথা কইছে, ভালো করিছে এটা বইলা। তো এটা তো সে বিরোধী দলের উপর প্রয়োগ করার জন্য বলিছে। আমরা ওই খান কামালের হাসিনা দিয়া ওর কথাই ঢুকাই দিই। হ্যাঁ, আসেন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সেইখানে রাষ্ট্রের এই শক্তির কুব্যবহার কইরা সরকার নাগরিকদের জীবন এবং সম্পদকে আক্রান্ত করতেছে। গত 15 বছর বিবিধ রাষ্ট্রীয় বাহিনী, নানা গেছে না, র্যাব, এটা সেটা সব মিলা সাধারণ নাগরিকদের জানমালের এত বেশি ক্ষয়ক্ষতি করা হয়েছে যে এখন আইনানুগ পন্থায় নিজেদের জানমাল নিজেদের রক্ষা করা, আইনের পরিভাষায় এটাতে বলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, এইটা প্রয়োগ করা ছাড়া নিজেদের জীবন এবং সম্পদ রক্ষা করার মতো কোনো উপায় আমাদের নাই, জনগণের নাই, দেশের শান্তিপ্রিয় আপামর জনসাধারণের আর নাই। আমরা চরম নিপীড়নের শিকার হইতেছি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই ঠোলা বাহিনীর হাতে। তাই এখন থেকে যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে নিজের এবং অন্যের জানমাল রক্ষার আইনানুগ দায়িত্ব এবং ক্ষমতাগুলা আপনারা প্রয়োগ করতে থাকেন। কোন পরিস্থিতিতে আর কিভাবে প্রয়োগ করতে হবে আমি বলতেছি এটা সংক্ষেপে, তাইলে বুঝতে পারবেন ওরা যেভাবে বাংলাদেশের জনগণের উপরে অত্যাচারের নিপীড়নের স্টিমরোলার চালাচ্ছে তার বিরুদ্ধে পাল্টা বল প্রয়োগ করাটা কেন বৈধ। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায় এবং কোন কোন ক্ষেত্রে কি কি পরিস্থিতিতে তা কেমন করে প্রয়োগ করা যায়, আসেন সেই বিষয়টা সংক্ষেপে উল্লেখ করতেছি। আপনাদের একটা কাজ করতে হবে এইটার আগে, যে সমস্ত পুলিশ কর্মকর্তা, বিচারক, ম্যাজিস্ট্রেট যারা এই কাজগুলোর সাথে যুক্ত আছে তাদের নাম, ধাম, ছবি, বর্তমান স্থায়ী ঠিকানা, টেলিফোন নাম্বার, দরকার হলে তাদের পরিবার, স্ত্রী, সন্তান, সন্ততি কে কোথায় থাকে, পড়াশোনা করে, তাদের ছবি সহ আমার এই ইনবক্সে জানাবেন। আমরা সেই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব ওরা যেন জাউরামো করার আগে 100 বার চিন্তা করে। আমরা এমন ব্যবস্থা করব যাতে সে, তার পরিবার, সমাজের প্রত্যেকটা মানুষের কাছে ঘৃণিত মানুষ এবং তাদের বংশধর হিসেবে পরিচিতি পায়। আমি কেবল পুলিশদের পরিবারের প্রতি আহ্বান জানাইছিলাম যে আপনারা আপনার স্বামী বা স্ত্রীকে থামাইতে না পারলে দায় তো আপনারও। এটা বলার সুযোগ নাই যে আমরা তো আপনাদের সাবধান করি নাই। আসেন এইবার আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটা কি এটা একটু জেনে নিই। বাংলাদেশের আইন তার প্রত্যেকটা নাগরিকের জীবন এবং সম্পদ রক্ষাকল্পে তার নিজের এবং তার প্রতি সহমর্মী অন্য যে কোনো নাগরিককে এই ক্ষমতা প্রদান করছে। এটাকে বলা হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এটা দণ্ডবিধি ধারা 100-তে বলা হয়েছে যে 99 ধারার শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে এবং অপরের দেহ রক্ষায় আইনি অধিকার প্রয়োগ করতে যে আক্রমণকারী সে যেই হোক, মানে সে যদি পুলিশও হয়, সে যদি র্যাবও হয়, সে যদি মিলিটারিও হয়, তার উপরে প্রয়োজনীয় যে কোনো মাত্রার পাল্টা বল প্রয়োগ করতে পারবেন, তাতে তিনি অপরাধী বলে গণ্য হবেন না। তার মানে আপনাকে যদি মারতে আসে তাহলে আপনি পাল্টা বল প্রয়োগ করতে পারবেন কয়েকটা কন্ডিশনে। প্রথমত, সে আক্রমণের ধরন যদি এমন হয় যে তার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অথবা গুরুতর আহত হওয়ার আশঙ্কার সৃষ্টি হয়। দ্বিতীয়ত, অপহরণ বা গুমের উদ্দেশ্যে যদি আক্রমণ করা হয়। তৃতীয় যে কারণ সেটা ক্ষেত্রে প্রযোজ্য না, সেই জন্য আমি বলতেছি না। চতুর্থত, যখন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করার লক্ষ্যে বল প্রয়োগ করা হয় এবং আক্রান্ত ব্যক্তির মনে যুক্তিসঙ্গতভাবে এমন আতঙ্কের সৃষ্টি করে যে সেই অবৈধ যে আটক অবস্থা সেটা থেকে মুক্তি লাভের জন্য তিনি কোনো বৈধ ও সরকারি কর্তৃপক্ষের সাহায্য পাবেন না। তার মানে যতগুলো গুম করেছে প্রত্যেকটা ক্ষেত্রে গুমের ভিকটিম এবং গুমের ভিকটিমের আত্মীয় স্বজন পাল্টা বল প্রয়োগ করতে পারত। যখন সে অসৎ উদ্দেশ্য নিয়ে
নিরপরাধ কারো জান এবং মালকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে কাজ করে, তখন সে আর কোনো প্রোটেকশন পায় না। সেটাকে সরল বিশ্বাসের সরকারি দায়িত্ব পালন বলে গণ্য করা হয় না। শেষ করার আগে আমি আবারও বাংলাদেশের পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলকে আমি বলতেছি, আপনারা কিন্তু এদেশেরই মানুষ, তাই না? এদেশেরই নাগরিক। বুঝে হোক না বুঝে হোক এতদিন যা করছেন, এখন অন্তত সময় আসছে নিজেদের এই ভুলগুলো শুধরাই নিয়ে আত্মঘাতী অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত করবেন। পুলিশের এই বল প্রয়োগ অবৈধ, বাংলাদেশের আইনে অবৈধ। আপনার উপরে অবৈধ বল প্রয়োগ করলে পাল্টা বল প্রয়োগ করবেন। সভা সমাবেশের অধিকার সংবিধানে স্বীকৃত, রাজনীতির অধিকার সংবিধানে স্বীকৃত। সেই অধিকার কায়দা নিতে আসলে, সেই রাজনীতি করার জন্য আপনার বাসায় এসে হুমকি দিলে, আপনাকে তুলে নিয়ে যেতে চাইলে পাল্টা বল প্রয়োগ বৈধ। আরে আমরা 16 কোটি মানুষ, আর 2 লাখ পুলিশ তুড়ি দিলে উলে যাবেন, মুতে দিলে ভেসে যাবে। মাস্তানি পাবলিকের টাকায় তোমার বেতন হয়, তোমার বন্দুক কেনা হয়, ওই বন্দুক তুমি আমার দিকে তাক করিস? তুই তোর বন্দুক তো আর লাঠি পিছন দিয়ে হান্দাই দেবে পাবলিকে। কাঁঠাল রানী ইলেকশনের শিডিউল হয় আজকে ঘোষণা করছে অথবা করে ফেলবে, খুব শীঘ্রই করবে। প্রস্তুতি নিয়ে রাখেন। শিডিউল ঘোষণা মাত্র যেন জনতাকে সাথে নিয়ে যে যেভাবে পারেন ভয় ভেঙ্গা রাস্তায় নামে আসবেন। আত্মগোপনে থাকা সবাই নেমে পড়বেন। কাঁঠাল রানীর স্বপ্নকে দুঃস্বপ্ন বানায় দিতে হবে। এই লড়াইয়ে বিজয়ের কোনো বিকল্প নাই। এই ধাক্কায় কাঁঠাল রানীর দুঃশাসনের দুর্গ মাটিতে মিশায় দিতে হবে। কাঁঠাল রানীর ঠোলা বাহিনীর মনোবল ভেঙে গেছে। এই খোড়া বাহিনী যদি নামেও, তাহলে ধুলিকণার মতো উড়ে যাবে জনতার প্রতিরোধের সামনে। আমাদের ভয় কিরে ভাই? আমরা তো বাসায় বসে থাকলেও হুমকি দেয়, আমরা মারা গেলেও তো আমাদের নামে 3 বছর পরে মামলা হয়, এমনকি ওরা কবরের উপরে হামলা করে। এই দাসের জীবনের চাইতে লড়াই করতে করতে শহীদ হয়ে যাওয়া অনেক সম্মানের, অনেক মর্যাদার। লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, বিজয় আমাদেরকে সিনে আনতে হবে। ইলেকশনের শিডিউল ওদের হাসিনা দিয়ে হামদায় দিতে হবে। ইলেকশনের শিডিউল ঘোষণা হওয়া মাত্রই রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, নগরে বন্দরে, খেতে খামারে কারখানায়, প্রত্যেক ঘরে ঘরে প্রতিরোধের যুদ্ধ শুরু করতে হবে। এই লড়াই বাংলাদেশকে বাঁচানোর লড়াই, এই লড়াই সার্বভৌমত্ব রক্ষার লড়াই, এই লড়াই আমাদের মর্যাদার লড়াই। আমরা স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকবো নাকি ভারত অধিকৃত কাশ্মীরের জনগণের মতো বেঁচে থাকবো, অবরুদ্ধ গাজার অধিবাসীদের মতো বেঁচে থাকবো, সেটা নির্ধারিত হবে আগামী কয়েকদিনে। আমরা মাঠে থাকলেই বদল হবে ক্ষমতার। মাঠে থাকেন, সর্বশক্তি নিয়ে লড়াই থাকেন, নির্ভয়ে বুক চিতায় দাঁড়ান হাসিনার ঠোলা বাহিনীর গুলি লাঠির সামনে। হাসিনা তার 15 বছরের শাসনে 2500 মানুষ মারছে, কমপক্ষে 2500 মানুষ মারছে। রক্ত তো আমরা কম দেই নাই, দরকার হলে আরো রক্ত দেব, কিন্তু বাংলাদেশের মানুষকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে ছাড়বো। এইবার আমরা বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ।